মাছরাঙা সংবাদ এবং বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকালের দ্বিতীয় ঘন্টায়। দ্বিতীয় ঘন্টাতেও সুন্দর একটি ঘন্টা সময় কাটবে। আমাদের সাথে দ্বিতীয় অতিথি চলে এসেছেন এবং তিনি একজন বিশিষ্ট জাদু শিল্পী এম এ রহিম। চলুন দর্শক তাকে স্বাগত জানাই। শুভ সকাল আপনাকে। যারা জাদু শিল্পী তাদেরকে দেখা মাত্রই কি মানুষ জাদু দেখার আবদার করে বসে, বা জাদুর ব্যাপারে প্রথমত জানতে চায়? যদি জানে যে সে ম্যাজিশিয়ান, তো প্রথমেই বলবে যে আমার একটা ম্যাজিক দেখা। এটা খুব ন্যাচারাল আর কি। হ্যাঁ, ওরা একটা ম্যাজিক দেখতে চায়, যেহেতু এটা আনইউজুয়াল। আমাদের দর্শকরা কি দেখতে চায় ম্যাজিক? কিবরিয়ার কি মনে হয়? হ্যাঁ, তাহলে আমরা দেখে ফেলি। যে আমরা ম্যাজিক দিয়ে শুরু করি। ঠিক আছে, একটা ম্যাজিক দিয়ে শুরু করি। আচ্ছা, ম্যাজিকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা যখন ম্যাজিক করি, যারা দর্শক থাকে তাদের একটাই উদ্দেশ্য থাকে যে ম্যাজিকটা কি করে হচ্ছে সেটাকে ধরে ফেলা। এটাই কিন্তু তাদের মেইন থাকে, যে ম্যাজিকটা দেখাচ্ছে ও কিভাবে করতেছে এটা আমি বুঝে ফেলবো, তাই না? তো সেই জন্য আমরা বলি যে ম্যাজিকে আমার মনোযোগ দিয়ে ম্যাজিকটা দেখতে হয়। আপনি যদি এদিক তাকান ওদিক তাকান কি দেখালো আপনি ঠিক বুঝতে পারবেন না। তো আমরা প্রথমে একটা ম্যাজিক দেখাচ্ছি, এটা বলে অবজারভেশন টেস্ট। হ্যাঁ, মানে আপনারা সজাগ ঠিক মতো দেখতেছেন কি না, কি ব্যাপার সেটা সেই একটা টেস্ট। ঠিক আছে? হ্যাঁ, তো এখন আপনাকে শুধু সবগুলো জিনিসই ভালো করে ধ্যান রাখতে হবে। পরে আমি জিজ্ঞাসা করবো আপনাকে, হ্যাঁ, সেটা উত্তর দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমার কাছে কিছু তাস আছে, ঠিক আছে? তো আমি যদি এখন এই তাসগুলাকে আপনাকে একটা এইভাবে দেখাই, তা আপনি কাউন্ট করতে পারতেছেন না আমার কয়টা তাস আছে? বুঝতে পারছেন? 5টা তাস। তো আবার আপনার কয়টা তাস সেটা খেয়াল রাখতে হবে, কেমন তাস সেটা খেয়াল রাখতে হবে, তার ফেসগুলোও খেয়াল রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে? সেটা সেটা খেয়াল রাখছেন? হ্যাঁ। আচ্ছা, এখন আপনার মনে আছে যে আপনার মনে আছে কয়টা তাস? 5টা। ভেরি গুড। কারণ অনেকে বলতে পারে না, অনেকে বলে 4টা 6টা এরকম বলে। 5টা আপনি ঠিকই বলছেন। কিন্তু লাস্ট তাসটা কি ছিল এটা আপনার মনে আছে? মানে এই তাসটা কি ছিল, কেমন কি? না না না, দেখেন আপনি কিন্তু ভালো করে লক্ষ্য করেন নাই। এটাতে কিন্তু আসলে একটা টেক্কা ছিল, ওটা আপনি দেখেন নাই, তাই না? তাই তো তখন আপনি বুঝতে পারেন। আচ্ছা, এখন ভালো করে খেয়াল করে দেখেন তো এই তাসের ব্যাগগুলা কি রঙের ছিল? নীল ছিল। আর শিওর? আমি শিওর না, আমার কাছে মনে হচ্ছে যে এগুলো তো সব লাল ছিল। আচ্ছা, তাই না? সেটা বোধহয় আপনি তখন খেয়াল করেন নাই। তা আপনি যখন এই ব্যাগ ডিজাইনটা মনে করতে পারেন নাই, তাহলে নিশ্চয়ই ফ্রন্টে যে আমার কাছে একটা পোকার হ্যান্ড আছে, ওইটা বোধহয় আপনি কমপ্লিটলি বোধহয় মিস করছেন, তাই না? এই যে টেক্কা, কিং, কুইন, জ্যাক, 10। এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ। সব অবজারভেশন ভুল প্রমাণিত হয়ে গেল। It was interesting. No problem. But আমরা টেকনিক্যালি শিখবো, বিরতিতে শিখবো, কিন্তু আমাদের শিখতেই হবে। না, তবে আপনার সম্পর্কে একটু জানাই আমাদের দর্শকদেরকে, তারপর গল্প ফিরি। আমাদের সাথে রয়েছেন এম এ রহিম, যিনি একজন বিশিষ্ট জাদু শিল্পী এবং জাদু দিয়েই আজকের ঘন্টাটি শুরু হলো। 1959 সালে মাত্র 9 বছর বয়সে শৌখিন জাদুকর নজরুলের কাছে ইমপ্রম্পটু কনকিউরিং জাদুর মাধ্যমে হাতেখড়ি হয় তার। 1968 সাল থেকে জাদুগুরু আলাদিনের কাছে তালিম নেন দীর্ঘদিন। 1969 সালে তৎকালীন পাকিস্তান টেলিভিশন অনুষ্ঠানে জাদু প্রদর্শন করে বিশেষভাবে প্রশংসিত হন। একই সালে ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অব ম্যাজিশিয়ানসের সাথে যুক্ত হন এবং বিশ্বের বিভিন্ন দেশে জাদু প্রদর্শন করতে শুরু করেন। 1972 সালে বাংলাদেশ গণ জাদু চক্রের সাথে যুক্ত হন তিনি। জাদুশিল্পী এম এ রহিম 1982 সাল থেকে আবুধাবির বিশিষ্ট জাদুশিল্পী আবু বকরের কাছে জাদুর ওপর বিশেষ প্রশিক্ষণ নেন। 2002 সালে আবুধাবির আল বাহার প্যালেসে জাদু প্রদর্শনের সুযোগ পান তিনি। তার সম্পর্কে আজ জানা হবে প্রথম ঘন্টা জুড়ে এবং জাদুও দেখা হবে। আবারও ফিরি আপনার কাছে, ছোটবেলার গল্প দিয়ে শুরু করতে চাই। আপনি বলছিলেন যে মাত্র 9 বছর বয়সে আসলে আমার যে স্কুল ছিল সেটা একটা বাজারের সঙ্গে, মানে আমাদের একটা উইকলি মার্কেট হতো, তার সঙ্গে স্কুলটা ছিল। আচ্ছা, তো বৃহস্পতিবারে সেই বাজারটা বসতো, হাটটা বসতো। তো সেই দিন আমাদের যারা টিচার ছিল, আমরা যখন ওরা একটু আগে ছুটি দিয়ে দিত আমাদেরকে, কারণ ওদের বাজার টাজার করতে হবে। তা আমাদের স্কুল ছুটি হলেই আমরা এসে যখন বাজারে আসতাম, মানে বাড়ি যাওয়ার পথে যখন বাজার দিয়ে পার হতাম, তখন এক জায়গায় খুব জটলা হচ্ছে। কি ব্যাপার, দেখা গেলো যে একজন ম্যাজিশিয়ান একটা ম্যাজিক দেখাচ্ছে। আচ্ছা, তখন আমি হয়তো ভিতরে ঢুকে দেখতাম যে কি করে, ও কাগজ খেয়ে বের করতেছে,
আগুন দিয়ে একটা কিছু করতেছে, মানে আইডিয়ালি এরা ওষুধ বিক্রি করতো, মানে একটা কিছু ম্যাজিক দেখে লোক জড়ো করার পরে তারপরে সে একটা কিছু ওষুধ বিক্রি করতো। কিন্তু আমি যে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম, আমার কাছে খুব ভালো লাগতো যে এত এইসবগুলো কি করে করতেছে। সেটাই আপনার প্রথম আকর্ষণ তৈরি করে। তখন আমার খুব আকর্ষণ হচ্ছে যে আমি যদি এরকম করতে পারতাম। আচ্ছা, তারপরে যখন রূপকথার বইগুলো আমি যখন পড়লাম, তখন আমার কাছে মনে হতো যে সত্যি সত্যি কিরকম ওরা যায়, সত্যি সত্যি কি এগুলো করা যায়। মানে এটা আমাকে, আমি যখন শুরু করি ম্যাজিক, তখন আমার ম্যাজিক যে একটা চালাকি, এটা কিন্তু আমার কাছে মনে হয় না। আমি মনে করছি ম্যাজিক মানে রিয়েল, এটা মানে সত্যি তন্ত্র মন্ত্র আছে, একটা কিছু করলে বোধহয় ম্যাজিকটা হবে। আচ্ছা, কিন্তু যত আমি বড় হতে লাগলাম, দেখলাম যে সবকিছুর পিছনেই একটা চালাকি আছে, লজিক আছে। হ্যাঁ, একটা লজিক, একটা টেকনিক আছে, যেটাকে মনে করছি না এইটা মন্ত্র ছাড়া হবে না। কিন্তু ওই যখন শিখতে গেলাম, তখন দেখা গেল যে বেশ এইটার মধ্যে একটা চালাকি আছে। যার টেকনিক যত বেশি রিচ, জি জি, সে তত বেশি বড় জাদুশিল্পী। আর ম্যাজিকটা একটু প্র্যাকটিস করতে হয়, মানে একটু প্র্যাকটিস ভালো থাকলে জি, তখন জিনিসটা আরো ম্যাজিক্যাল বানায়। তো তার মানে ছোটবেলাতে যেহেতু মাথায় ঢুকেছিল, তার মানে পড়াশোনার বাইরে সবসময় এটাই চিন্তা ভাবনা। আমার মনে করেন আমার অল্টারনেটিভ আর কোনো কোয়ালিফিকেশন নেই, মানে আমি লেখাপড়া করতাম, লেখাপড়ার ফাঁকে শুধু ম্যাজিকের চর্চাটা। কোথায় পড়াশোনা করেছেন আপনার আমি ছোটবেলায়? পড়াশোনা করছি, মনে করেন আমি বাড়ি বলে কোথায় আপনাকে, ছিল? হ্যাঁ, আমাদের গ্রামের বাড়ি হচ্ছে ভবানীপুর, সেটা হচ্ছে কলমাকান্দা উপজেলা এখন, আর নেত্রকোনা জেলা সেটা। তো সেখানে আমি প্রাইমারি স্কুল 6 পর্যন্ত পড়ছি। আচ্ছা তারপর সেখান থেকে ময়মনসিংহ জেলা স্কুল, আচ্ছা, ওখান থেকে 7 টু ম্যাট্রিক 10th ক্লাস। সেখান থেকে ঢাকা কলেজ, ঢাকা কলেজ ইন্টারমিডিয়েট করে ঢাকা মেডিকেল কলেজ। আচ্ছা, সেটা হচ্ছে 67 থেকে ঢাকা মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি আমরা। ওকে, আচ্ছা। তার মানে তো আপনি যেহেতু মেডিকেলে পড়াশোনা করেছেন, জি। প্রচুর সময় ব্যয় করতে হয় পড়াশোনার পড়াশোনার পেছনে। হ্যাঁ, তার পাশাপাশি এগুলো কিভাবে সম্ভব হয়েছে আমরা জানবো ছোট্ট একটা বিরতির পরে। দর্শক, একটু পরে আমরা আবারও ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে। আমরা আজ দ্বিতীয় ঘন্টায় রয়েছে বিশিষ্ট জাদুশিল্পী এম এ রহিমের সাথে। চলুন তার কাছে ফিরি আবারও। একটু পরিবারের কথা জানি, কে কে ছিলেন পরিবারে? মানে এখন আমার ওয়াইফ এবং আমার 3 ছেলে মেয়ে। আচ্ছা, আমার বড় ছেলে আমেরিকা থাকে, ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং করছে মিসিসিপি স্টেট ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, বাহ, সে করে ওখানে এসে সেটেল করেছে। তারপরে হচ্ছে মেয়ে, সে দুবাই থেকে ইউনিভার্সিটি অলংগং, মানে একটা অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি আছে, ওইখান থেকে কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন করে এখন সে পিআর নিয়ে অস্ট্রেলিয়াতে আছে। আচ্ছা, ভালো জব করতেছে অস্ট্রেলিয়াতে। তারপরে হচ্ছে ছেলে, সে এখনো দুবাই চাকরি করতেছে, সেও ইউনিভার্সিটি অলংগং থেকে কম্পিউটার সায়েন্সে পাশ করে একটা কোম্পানিতে কাজ করতেছে, তারও পিআর হয়ে গেছে, সে অস্ট্রেলিয়া চলে যাবে ওখানে কাজে। মানে আপনার 3 ছেলে মেয়ে প্রবাসী? হ্যাঁ, প্রতিদিন ছেলে মেয়ে প্রবাসী, আমি এবং আমার ওয়াইফ এখানে থাকি অ্যালোন। তো তার মানে হরহামেশা দেশের বাইরে যাওয়া হয় হ্যাঁ, ছেলে মেয়ে দেখার জন্য। হ্যাঁ। বাই দ্য ওয়ে, আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আপনি যে ফ্যামিলিতে বড় হয়েছেন, জি। সেখানকার এনভায়রনমেন্টটা কেমন ছিল, ভাই বোন কতজন মানে ছিলেন? আমি মনে করেন আমরা যে গ্রামে, যেখানে আমার ফাদার মাদার এবং আমার ভাই বোন যারা ছিল, তাদের মধ্যে কেউ ম্যাজিক সম্বন্ধে ইন্টারেস্টেড ছিল না। আমার ফ্যামিলিতে শুধু আমি একমাত্র ওই ম্যাজিকটা সম্বন্ধে একটু ইন্টারেস্টেড ছিলাম, এবং সেই জন্য অনেক বকা খেতে হয়েছে ফাদারের কাছে, যে কি তুমি লেখাপড়া বাদ দিয়ে এটা কি করতেছো, এটা কি ওইটা কি। হ্যাঁ, মানে ম্যাজিক যখন আমরা শুরুতে করি, লেখাপড়া বাদ দিয়ে, আমার মনে শুধু ম্যাজিক না, আমরা লেখাপড়া বাদ দিয়ে মানে আমাদের সোসাইটিতে আমরা যে কোনো কিছু করি না কেন, সেটাকেই ফাদার মাদার ভালোভাবে করেন না। যদি কেউ ক্রিকেট খেলে, ওরে বকা হচ্ছে কি তুমি সব লেখাপড়া ফেলে খেলাধুলা করছে, ছবি আঁকলে, মানে নোবডি অ্যাপ্রিশিয়েট মাচ, তাই না, আনটিল আনলেস দে গট সামথিং। রাইট। একটা কিছু হয়ে গেলে তখন অথবা আজকাল অবশ্য অবস্থা পরিবর্তন হ্যাঁ, হয়েছে। আমার মনে হয় এখন একটু ইন্সপায়ার করে। এখন হয়তো, কিন্তু আমাদের সময় ঠিক ওরকম ছিল না। তো গ্রামেই প্রথম শেখা হয়? হ্যাঁ, ম্যাজিকটা আমি ওই গ্রামেই প্রথম শিখি। ওই তারপরে গ্রামের থেকে শেখার পরে তখন আবার মনে করেন ম্যাজিকের তো দোকান ছিল না, আপনি চাইলেই ম্যাজিকের যন্ত্রপাতি পাওয়া যেত না। সেগুলোর জন্য আপনাকে ইন্ডিভিজুয়াল লোকের পিছনে ঘুরতে হবে, যে একটা ম্যাজিক জানে তার পিছনে ঘুরে 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 সে হয়তো বা আপনাকে 1টা কি 2টা শেখাবে, ওস্তাদ ধরতে হয়। হ্যাঁ, আবার অন্য কোথাও গেলেন, তখন সে একটা কিছু জানে, তখন আপনি টার্গেট করলেন যে আমার এটা জানতে হবে, তখন তার পিছনে পিছনে ঘুরে ঘুরে এটা আপনি শিখলেন। তারপর আমি যখন ময়মনসিংহে আসলাম, জেলা স্কুলে পড়লাম, তখন একটু শহর বড়, একটা মোটামুটি শহর বড়, তো লাইব্রেরি টাইব্রেরি আছে।
তা আমি বইটি খুঁজে কিছু বই পেলাম, তো সেই বইগুলো পড়ে আমি খুব খুশি হলাম যে বই পড়া প্র্যাকটিস করা। যখন ঢাকায় আসলাম তখন তো আরো নিউ বড় মার্কেট, শহরে। ঢাকা কলেজের পাশেই ছিল নিউ মার্কেট। আমি কাজ ছিল যে আমার ক্লাস টাস হয়ে গেলেই বিকাল হলেই ওইখানে গিয়ে খোঁজা, ম্যাজিকের বই খোঁজা, এবং সঙ্গে কাউকে নিতে হতো। আমার বন্ধু বান্ধব কাউকে বললো চলো যাই ম্যাজিকের বই খুঁজি। তো আমরা যখন গিয়ে লাইব্রেরিকে জিজ্ঞাসা করতাম যে আপনার কাছে ম্যাজিকের বই আছে, কেউ বলবে নাই, আবার একজন বলবে হ্যাঁ আছে। আছে, আমি খুব খুশি আছে। সে খুব খুঁজে টুজে একটা মোটা বই নিয়ে আসলো, দেখা গেল যে মিউজিক, ম্যাজিক না, হ্যাঁ বুক অন মিউজিক। না আমি তো ম্যাজিকের বই চাচ্ছি। তো এইভাবে বেশ কিছু প্রতিকূলতা পার হতে হয়েছে। তারপর মানে ম্যাজিককে যে আপনি এত সিরিয়াসলি নিলেন, সেটার জন্য কি ঢাকায় এসে ওস্তাদ ধরতে হয়েছে? না, শিখতে তো সব তো আমাদের ওই সময় ওই বই ছাড়া তখন বই পড়েও ঠিক মতো করাটা ডিফিকাল্ট। সবসময় হাতে কলমে শিখতে হয়, মানে একজন একটা জানে তার কাছে শিখলে ইজি। এখন তো মনে করেন ভিডিও পাওয়া যায়, টিচিং ভিডিও আছে, জিনিসপত্র মানে আপনি একটা পয়সা দিলে আপনার জিনিসটা দিবে, তার টিচিং ভিডিও শিখিয়ে দিবে যেটা কিভাবে করতে হবে, ইজি। তখন অনেক ডিফিকাল্ট ছিল। আমরা ইজি হোক বা ডিফিকাল্ট হোক একটা ম্যাজিক দেখে নিই এখন। যে হ্যাঁ ঠিক আছে, যে হ্যাঁ আমি আপনার এমনি বলি একটা ছোট্ট একটা জিনিস। এটা খুব ছোট, আমাদের বোধহয় একটু জুম করে দেখতে হবে। হ্যাঁ এটা ছোট। আগে আপনি দেখেন যে আমার কাছে নাট এন্ড বোল্ট আছে, আপনি একটু চেক করেন, দেখেন যে নাট বোল্টটা একটু খুলেন, এটা খুলেন একটু এখান থেকে। হ্যাঁ খুব সাধারণ, হ্যাঁ সাধারণত একদম খুলে ফেলেন, একদম খুলে ফেলেন, অসুবিধা নেই, একদম খুলে ভালো করে চেক করে দেখে আবার লাগান। আজকে নাট বল্টু খুলতে না সময় চলে যায়। হ্যাঁ না ইটস ওকে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ খুলেই ফেলেছি, খুলে আবার একটু লাগান, আবার লাগান। মানে আইডিয়াটা হচ্ছে যে এটা একদম, হ্যাঁ এটা মানে নরমাল সিম্পল সিম্পল। হ্যাঁ তো ম্যাজিক একটা কথা আছে টেলিকাইনেসিস। টেলিকাইনেসিস মানে আপনি একটা মনের জোরে একটা জিনিসকে আপনি খোলার চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে, এখন আমি যদি খুব কনসেন্ট্রেট করি এটা, হ্যাঁ যদি বলি আমি খুলতে চাই, তাহলে মনে করেন ও সরি সরি এটা নিজে নিজে খুলে গেল। হ্যাঁ আপনি এটা আবার চেক করে দেখতে পারেন, এটা দেখেন, চাইলে আপনি আবার লাগাইতে পারেন। হ্যাঁ সেটাই তো, কোনো প্রবলেম নেই। মানে আপনি উইশ করতে হবে, মানে খুব সিরিয়াসলি চিন্তা করলে হবে। হ্যাঁ স্যার আর একবার একটু করেন, আমাদের দর্শকরা একটু ভালো করে দেখার জন্য, আমরা ভালো করে দেখাতে পারি। জি 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 ওকে। এটা হচ্ছে আপনাকে যে কোনো জায়গায় ধরে আপনাকে খুব কনসেন্ট্রেট করতে হবে, উইশ করতে হবে। দেখেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ খুলে আসছে। হ্যাঁ বাহ, এবং আপনি হাত দিয়ে দেখতে পারেন, হাতে না দেখেন, চেক করেন জাস্ট। হ্যাঁ সেটা সেই নাট বল্টুই আছে। যারা ঠিকমতো দেখতে পারেন তাদেরকে বলি, আমাদেরকে বিশ্বাস করুন, দুইবার বল্টু খুলেছে, টেনশনের কিছু নেই। না খুলে যে পড়ে গেছে সেটা কিন্তু দর্শকরা বোধহয় দেখতেই নাট বল্টু নিয়ে অনেক ধরনের জোকও আছে, নাট বল্টু ঢিলা বা এরকম কিছু একটা। একদম এটা একটা অর্ডিনারি নাট এন্ড বোল্ট। হ্যাঁ জাস্ট আপনার মনের জোরে, হ্যাঁ আপনাকে মনের জোর দিতে হবে। আমার মনে হয় যে এটা পরবর্তীতে আমরা আর একবার ট্রাই করে দেখতে পারি। যে কোনো জায়গায় হয় না অনেক পুরনো দেখা গেল বল্টু খুলছে না, সেখানে আপনার নাম নিয়ে একবার ধরলেও দেখা গেল বল্টুটা খুলে গিয়েছে। অলরেডি ট্রাই করছে এবং আশা করি হয়ে যাবে, একবার না পারলে দেখা শতবার। স্যার মনে আছে প্রথম কোন ম্যাজিকটা শিখেছিলেন? আচ্ছা আমার প্রথম মনে আছে যে আমার যে গ্রামের স্কুলে পড়তাম, সেই আমার হেডমাস্টার আমাদের বাসায় লজিং থাকতো। তখন কিন্তু গ্রামের স্কুলে টিচাররা সাধারণত কারো বাড়িতে থাকতো, যেহেতু কোনো ওদের থাকার কোনো লজিং এর একটা ব্যাপার ছিল। হ্যাঁ তো উনি একটা ম্যাজিক আমাকে প্রথম শিখাইলো যে লেবু কেটে রক্ত বের করা। আচ্ছা তার মানে জবা ফুল আছে না, জবা ফুল মানে চাকুতে, এই পুরানো চাকুর মধ্যে জবা ফুল ঘষে ঘষে, জবা ফুলটা ঘষলে একটু লাল লাল থাকে, তারপর শুকাইলে কালো হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর যেহেতু পুরানো আমাদের দেশের যে চাকু টাকুগুলো সেগুলো একটু স্টেনলেস স্টিলের না, ওই কাছাকাছি রং, তো এরকম কয়েকবার ঘষে একটু শুকায় নিলে তারপর আপনি দেখাইতে পারবেন যে এটা নর্মাল একটা চাকু। কিন্তু এটা যখনই যে কোনো লেবু মানে অরেঞ্জ লেবু কাটতে গেলে ওই লেবুর রসটা যখন পড়বে তখন ওই লাল রংটা চলে আসে, তাহলে মনে হয় বেশ রক্ত বের হচ্ছে। হ্যাঁ তা আমার কাছে এটা আমার প্রথম ম্যাজিক এবং খুব সোজাও ছিল এবং খুব ইন্টারেস্টিং ছিল। কাকে দেখিয়েছিলেন, কে অ্যাপ্রিশিয়েট করেছিল মনে আছে? হ্যাঁ এইটা মনে করেন আমি যখন আমার ফাদার মাদারকে দেখাইছি, ওরাও খুব খুশি হয়েছে, ভাই বোন যারা আমার। কেমনে করলা হ্যাঁ কেমনে রক্ত কি করবে না, এটা তো হচ্ছে বাড়িতে আপনি কাউকে দেখালেন। জি জি। প্রথম শো কবে করেছিলেন?
আমি স্কুলের কোনো প্রোগ্রাম বা এরকম এই কিছুতে? স্কুলে না, আমি স্কুলে কোনো শো করি নাই, কিন্তু যখন আমি ঢাকা কলেজে আসছি, ঢাকা কলেজে আমি ওদের জেনারেল ফাংশন হয় সেখানে করছি। মেডিকেল যখন আমি গেছি তখন তো টিভিতেই প্রোগ্রাম শুরু করছি মেডিকেলে যাওয়ার পরে, আর তখন আমাদের অ্যানুয়াল প্রোগ্রামগুলোতে করতাম। এবং আমি যখন ম্যাজিক করতাম তখন আমার এখনো মনে আছে, আমার একটা ম্যাজিক ছিল মাইজাস ড্রিম, মানে আপনি পয়সা বানানোর, আপনার হাওয়া থেকে পয়সা ধরে ধরে অনেক পয়সা বানাতে পারবেন। আহা, এই জাদুটা তো এখন করা গেলে কিবরিয়া খুব খুশি হতো। আমি আজকে নিয়ে আসি নাই, কিন্তু খুব ইন্টারেস্টিং একটা পয়সার জায়গায় টাকা হলে আরো খুশি। আরো খুশি। তখন আমাদের যে প্রিন্সিপাল ছিল উনি সবসময় বলতো, রহিম তো আমাদের তো বাজেটের সবসময় প্রবলেম, তুমি কিছু পয়সা বানিয়ে দাও। Right. মানে সবসময় বাজেটের প্রবলেমটা কিন্তু হসপিটালে সবসময় থাকে। এই ধরনের অভিজ্ঞতা নিশ্চয়ই বিভিন্ন সময় বিভিন্ন শোতে গিয়ে হয়েছে, হ্যাঁ, সেগুলো আমরা জি, নিশ্চয়ই শুনবো। জি, জি, তবে জি। সংবাদ জেনে আসি এই মুহূর্তে। দর্শক, আমরা আড্ডা দিচ্ছি বিশিষ্ট জাদুশিল্পী এম এ রহিমের সঙ্গে। আমরা তার কাছে আবারও ফিরছি। স্যার, আমরা কথায় যাবার আগে আরেকটা জাদু দেখতে চাই। একটা জাদু দেখতে চান না? হ্যাঁ, আচ্ছা, আপনারা নাম শুনছেন কি জানেন, একটা প্রাণী আছে, এটা বলে চ্যামেলিয়ন। চ্যামেলিয়ন মানে একটা লিজার্ড, মানে টিকটিকির মতো। আচ্ছা, এটা সাধারণত মিডল ইস্টে অথবা আফ্রিকার একটু উষ্ণ জায়গায় থাকে। আচ্ছা, আচ্ছা। তো চ্যামেলিয়নের বিশেষত্ব হচ্ছে ও রং চেঞ্জ করতে পারে। ওকে। এটা বোধহয় সব অনেকেই শুনেন না এটা। এটা হচ্ছে, এটা টিকটিক একটু বড় হবে, ওটা যখন যা যেমন touch ইচ্ছে করে। ঠিক ওইভাবে রংটাকে ওরা Match করে চেঞ্জ নেয় করে, শরীরের সাথে। ম্যাচ করে রংটা চেঞ্জ করতে পারে। হ্যাঁ, তো আমার কাছে একটা চাইনিজ কয়েন দেখতে পাচ্ছেন, ওকে, উল্টে কালো দেখতে রং পারবো দেখতে আমরা? পাচ্ছেন? হ্যাঁ, এখন এইটা যেহেতু এই চ্যামেলিয়নটা কি করে, সকালবেলায় যখন ঠান্ডা থাকে তখন হিট নেওয়ার জন্য ও সাধারণত ওই কালো রংটা নেয়, কালো হয়ে যায়। কিন্তু যখন একটু রোদ উঠতে থাকে তখনই এটা ও লাল, মানে ওর লাল রং থাকে। কিন্তু যখন আরো সময় যেতে থাকে, তাই না, তখন দেখা যাবে যে ও একদম, মানে মনে করেন যে যখন হয়ে গেল সময়টা, তখন দেখা গেল যে ও একদম খুব সুন্দর করে ও একটা নীল রং সুদিং হয়ে গেল। একটা কালার নেয়। এবং এটা আপনি, সবচেয়ে মজা হচ্ছে যে এটা আপনি একদম হাতে নিয়ে দেখতে পারবেন, প্লিজ। ইউ ওয়েলকাম। এখন তো দুপাশে নীল হয়ে গেল। হ্যাঁ, তুমি একটু ঘষাতে দেখতে পারো ডিসকালার হয়ে যায় কিনা। হ্যাঁ, হ্যাঁ, না, চ্যামেলিয়ন কিন্তু এইভাবে কালার চেঞ্জ করে, মানে হি ক্যান টেক এনি কালার। Okay. বাহ, চমৎকার। জি, থ্যাংক ইউ। পয়সা যদিও বানানো গেল না কিবরিয়া, তবে রং বদলানোর একটা সিস্টেম কিন্তু পাওয়া গেল। ওকে, আমরা জি। আপনার যে কথাটা বলছিলাম, ডাক্তারি বিদ্যা পড়ার সময় আপনি জাদুর প্র্যাকটিসটাও চালিয়ে যাচ্ছেন। দেশের বাইরে যাওয়া কবে আপনার প্রথম জাদু? আমি দেশে আমি চলে গেছি 74-এ। আমি ইন্টার্নশিপ শেষ করে আবুধাবি চলে গেছি। আবুধাবি যাওয়ার পর ওখানে আবুধাবি গভর্নমেন্ট হসপিটালে আই গট এ জব, সেখানে স্কিন অ্যান্ড বিউটি ডিপার্টমেন্টে। ওকে, তো সেখান থেকে, তখন থেকে 2010 সাল পর্যন্ত about 35 years I worked there. না, জাদু প্রদর্শনের ক্ষেত্রে কি দেশের বাইরেও কখনো প্রদর্শনের হ্যাঁ, সুযোগ হয়েছে? দেশের, মানে যখন আমি আবুধাবি গেছি, তারপর আমি লন্ডনে গেছি, আমেরিকাতে গেছি, বিভিন্ন জায়গায় যখন গেছি তখন সব জায়গাতেই দেখাতে পারছি জাদু আর কি। আপনার সঙ্গে যখন বলছিলাম তখন এরকম একজন ওখানকার একজন ওস্তাদের কথা হ্যাঁ, বলছিলাম। ওই আবুধাবিতে আবু বকর বলে একজন ইন্ডিয়ান ম্যাজিশিয়ান আছে। আচ্ছা, সে হচ্ছে খুব প্রফেশনাল ম্যাজিক, মানে এমনিও, মানে সে তার এটা করেই সে আবুধাবিতে থাকতো সে। আচ্ছা, আচ্ছা। এবং যার জন্য তার কিছু প্রফেশনাল কায়দা কানুন সেগুলো সে খুব ভালো জানতো আর কি। তো আমি যে রোগী হিসাবে আমার স্বামী যখন ডাক্তারি করতাম তখন সে একবার আমার কাছে আসছে, আচ্ছা, তখন এইভাবে কথাবার্তায় তার সঙ্গে একটু পরিচয়। তারপরে আমি তো বিদেশ থেকে ম্যাজিকের জিনিসপত্র আনতাম অনলাইন। তো পোস্ট অফিসে বারবার গেলেই তো পোস্ট অফিস থেকে জিনিসটা আনতে হবে, তো যে জায়গাটা কাস্টমস যেখানে আছে, তো ওরা বলতো যে স্যার আপনি এটা নিচ্ছেন, ঠিক আরেক ভদ্রলোক আছে, ও এরকম জিনিস নেয়, আচ্ছা। এইসব ম্যাজিকের জিনিস। কি না, তখন ওই আবু বকর বললো। তা আবু বকর, আমি বললাম যে হ্যাঁ, আমি ওর সাথে তো কথাবার্তা, আমার এই যে ডাক্তার রোগী হিসেবে, তখন ওর সাথে আমি যখন আবার টেলিফোন করে যোগাযোগ করলাম, তারপরে ম্যাজিকের ব্যাপারটা ও খুব অবাক হলো যে ডাক্তার আপনি ম্যাজিক সম্বন্ধে ইন্টারেস্টেড। হ্যাঁ, তো তার সঙ্গে আমি প্রচুর ম্যাজিক করেছি। হ্যাঁ, বাহ। আরেকজনের কথা হচ্ছিল আলাদিন বোধহয়, তিনি কোথাকার? যাতে আলাদিন ভাই হচ্ছে, উনি কিন্তু চিটাগং বেসড, উনি ছিলেন চিটাগংয়ে। তখন আমি মেডিকেলে পড়ি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এরকম। তো আলাদিন ভাই আমাকে খুব উৎসাহ দিচ্ছে, যে বলছে দেখো
উনি তখনকার সময়ে মোটামুটি একটু নলেজেবল ম্যাজিশিয়ান ছিলেন। আচ্ছা। তো আবুধাবিতে তো আপনি শো করেছেন বেশ হ্যাঁ, কিছু। আবুধাবি প্রচুর শো করেছে। সেখানে সবচেয়ে উল্লেখযোগ্য শো কি হ্যাঁ, ছিল? উল্লেখযোগ্য শো যে প্যালেসে একটা ওই যে আলবাহার প্যালেস ছিল, প্যালেস দেখেছে। তাছাড়া বড় বড় 5 স্টার হোটেলগুলোতে ওই আবু বকর তার রেগুলার শো হতো, তো সে 2-3টা হোটেলে তার কন্ট্রাক্ট থাকতো। তো অনেক সময় ফ্রাইডে হলেই ছুটির দিন, সে আমাকে বলতো যে তুমি একটা হোটেলে যাও, আমি হয়তো একটা এই জাদুর পারফরমেন্সটা তো অলওয়েজ রিস্কি ইন এ সেন্স। আপনি এটা তো যেটা প্রথমেই বলে নিয়েছেন স্যার, টেকনিক। কোনো কারণে টেকনিক যদি ফেল করে স্টেজে, জি এরকম নিশ্চয়ই এক্সপেরিয়েন্স আছে। হ্যাঁ, অফকোর্স। মানে মনে করেন যে টেকনিকটাকে, আফটারঅল এটা একটা টেকনিক হলে একটা ভুল হতেই পারে। অনেক সময় ভুলটা দর্শকরা তো যেটা আগে বলা হয় না কি হবে, তো দর্শকরা অনেক সময় বুঝতে পারে না যে ভুলটা কোথায় হলো, কি ব্যাপার, এবং এই ভুলটাকে কাটিয়ে ওঠার মধ্যেই ভালো মিউজিশিয়ান খারাপ মিউজিশিয়ানের ডিফারেন্সটা। যারা ওই ভুলটাকে ঠিক মেকআপ দিয়ে করে ফেলতে পারবে তারা হলো দে আর গুড মিউজিশিয়ান। আর যারা গিয়ে মানে একদম ভয় পেয়ে গেল, কি হবে কি না হবে, নার্ভাস হয়ে গেল, সে তার প্রবলেম হয়ে গেল। আমরা আরেকটা জাদু দেখে ফেলি এখন। একটা জাদু দেখতে চান? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, জাদু আমি একটা পয়সার ম্যাজিক দেখো না, একটা ভালো জিনিস দেখা আপনাকে, সেটা হচ্ছে এটা খুবই একটা ইন্টারেস্টিং। এটা হচ্ছে একটা বড় সড়ো নিডল, এর একটা কিন্তু একটা হোল আছে, দেখেন, এটা আই বলে, আই অফ দ্য নিডল। আপনি একটু হাতে নিয়ে আগে দেখেন, চেক করেন। আচ্ছা আচ্ছা, একটা হ্যাঁ দেখেন কোনো ফাঁক টাক আছে কিনা, কোনো কিছু ঢুকানো যাবে কিনা একটু দেখে নেন ভালো করে, টান দিয়ে। ওই ফাঁকটা বেশি ইম্পর্টেন্ট। এরকম ভাগ ভাগ আছে, সন্দেহজনক। এটা হ্যাঁ, এটার কিছু আছে কিনা, না এই ফাঁকটার মধ্যে কিছু নাই তো। হ্যাঁ, আর এটা হচ্ছে ববিনটা, যেখানে যেখানে ওই সুতাটা থাকে। হ্যাঁ, তো সুতার পরিবর্তে আমি মানে দেখানোর জন্য আর কি। আচ্ছা, আমাদের অসুবিধাটা কি হয়? অসুবিধা কিন্তু এই থ্রেডিং কর, মানে শুয়ে সুতা পরানোটা হচ্ছে সবচেয়ে একটা চ্যালেঞ্জ। আর যত আপনার বয়স বাড়বে, আপনাদের মতো ইয়াংদের জন্য তো অসুবিধা নেই, কিন্তু আমাদের মতো যারা বয়স হবে তখন তাদের কিন্তু খুব কষ্ট। ও ডাকতে হয় কাউকে, লাগাই দাও এটা সেটা। তো এটা লাগাইতে গেলে তো আপনি জানেন নর্মালি সরি আমারও তো এই যে হয়েছে এরকম না, এভাবে লাগাই না। কিন্তু আপনি যদি, আমি একটা বুদ্ধি বের করছি যে এটা তো সুতাটা ববিনে, এটাকে যদি আমি এখানে রেখে দেই এরকম, আচ্ছা, আর আমি যদি একটু ম্যাজিক করি, দেখেন এটা কিন্তু এখনো আছে সুতাটা, তাই না? কিন্তু বিশ্বাস করবেন না, এই সুতাটা কিন্তু এটা ভিতরে আছে, দেখেন। How it happened? তাই না? This is very interesting. Inside, তাই না? ঠিক না? আচ্ছা, এটা খুব হেল্পফুল, মানে ইটস এ ভেরি হেল্পফুল ট্রিক্স। আপনি যদি জানেন তো পট করে সুতা পরাতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। আজকে অনুষ্ঠান শেষ করে ওই এটা মবিন বলছিলেন, ওটাকে ওটা বাসায় নিয়ে যাবে, সব সুতোর ভিতর দিয়ে ওটা দিলেই ব্যাস সেটা হয়ে যাবে। এই সাইজের সুই সুতো দিয়ে কি করব সেটা একটা পরের প্রশ্ন আসে। এটা আমি দেখাচ্ছি, এটা ছোটটাও পারবে না, ছোট এত ছোট হলে তো বুঝতে পারবে না, দেখতে পারবে। ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং, সত্যি চমৎকার। জি, তো অভিজ্ঞতার কথা হচ্ছিল, এই যে বিভিন্ন জায়গায় খারাপ অভিজ্ঞতা হয়েছে কিনা, সেরকম ভালো অভিজ্ঞতাও তো হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। হ্যাঁ, আমি খারাপের মধ্যে একটা বলি। আমি যখন প্রথম আবুধাবি যাই, তখন তখন আমার জব হয় নাই। তো আমি থাকতাম বাঙালিদের, যারা আমাদের দেশের যারা বিদেশে যায় তারা বেশিরভাগ হলো মেকানিক, কার মেকানিক অথবা এরকম ইলেকট্রিশিয়ান, পাইপ ফিটিং, এই জবগুলো করে। তো ওরা একটা জায়গায় থাকে। তা আমি প্রথমে গিয়ে ওদের সঙ্গেই থাকতাম। তো সেখানে ওরা বললো যে ডাক্তার সাহেব, আপনি তো ম্যাজিক জানেন, তো আমাদের সে পুলিশের ওইখানে কাজ করে, গ্যারেজে, পুলিশের গাড়িটাই সব ঠিকঠাক করে। সে বললো যে পুলিশ ক্লাবে একটা অনুষ্ঠান আছে, তো আপনাকে নিয়ে যাব, আচ্ছা, আপনাকে একটা কিছু ম্যাজিক ট্যাজিক দেখান। তা আমি খুব খুশি, আমি ঠিক আছে দেখাবো। তা আমি যখন ওখানে গেলাম, তো বেশ কিছু ম্যাজিক দেখানোর পরে একটা ট্রিক্স হলো মেন্টাল ম্যাজিক, যেটা আপনি একটা জিনিস চিন্তা করবেন আর আমি সেটা ধরে ফেলতে পারবো আপনি কি চিন্তা করতেছেন। মানে একটা শব্দ চিন্তা করতেছেন, আমি সেই শব্দটা আপনি বলার আগে আমি লিখে দিলাম। তো যখন ম্যাজিক শেষ হলো, তো আমাকে যে অর্গানাইজার যে আছে, সে আমাকে এসে বললো যে দেখো ডাক্তার, তুমি সব ম্যাজিক সুন্দর হয়েছে, কিন্তু ওই যে মানুষের মনের কথা যে তুমি ধরতে পারো, এইটা তুমি দেখাবে না। আমাদের দেশে তো এগুলো যত আপনি অ্যাডভান্স কিছু করতে পারবেন তত অ্যাপ্রিসিয়েটেড। ওরা বললো যে না, মানুষের মনের কথা জানা এটা ঠিক না। ও সত্যি সত্যি বিশ্বাস করছে বোধহয় যে আমি রিয়েলি মনে হয় কারো মন রিড করতে পারি, ওটা বুঝতে পারে না যে এটা একটা ট্রিক্স। হ্যাঁ,
তো এইটা আমি প্রথম দেখলাম যে এটা ভালো ম্যাজিকও বলে যে এটা ভালো ম্যাজিকটা করো না। ওকে, পেশেন্টদেরকে কখনো দেখানোর সুযোগ হয়েছে? হ্যাঁ, রোগীদেরকে জাদু দেখে অসুখ ভালো করে? হ্যাঁ, অসুখ ভালো সেরকম হয় না, তবে আমি জানি যে সাধারণত অনেক যেগুলোতে মনে করেন এন্ড স্টেজ কতগুলা ক্যান্সার হসপিটালে যে ওয়ার্ডগুলো থাকে, যে সব রোগী আর ভালো হবে না, দে উইল আলটিমেটলি ডাই। তো সেই সমস্ত জায়গাতে অনেক সময় মানুষ একটু ম্যাজিক করার জন্য ওই ছেলে থাকে, বাচ্চা থাকে, বোরা থাকে, তো ওরা জানে যে ওরা দেয়ার। কিন্তু বেবিদের ট্রিটমেন্টের জন্য বোধহয় এটা খুব ভালো। হ্যাঁ, ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম এরকম যে বেবিকে ইনজেকশন দিবে এবং সেই ডাক্তার বিভিন্ন অঙ্গভঙ্গি করে তার কনসেন্ট্রেশনটা অন্যদিকে নেবার চেষ্টা করছে। নরমালি চাইল্ড স্পেশালিস্ট যখন আপনি যাবেন তো ওরা শুধু খেলনা রাখে, একটা কিছু রাখে। আমার মনে হয় একটু ম্যাজিক টেজিক জানে তাহলে আরো ভালো হবে, নিশ্চয়ই আরো ইন্টারেস্টিং কিছু করতে পারবে। কিন্তু আমি জানি যে এন্ড স্টেজ যে সমস্ত এবং যারা মনে করেন খুব জেরিয়াট্রিক ওয়ার্ডে খুব বুড়া মানুষ বসে আছে তাদের এন্টারটেইনমেন্টের জন্য অনেক সময় তাদের একটু ভালো সময় কাটলো। জি, ম্যাজিকে তো কমিউনিকেশনটা খুব জরুরি, আপনার দর্শকদের সাথে আপনার কমিউনিকেশন হওয়াটা খুব জরুরি। এই যে বিভিন্ন দেশে ম্যাজিক করতে যাওয়া, সেখানে ভিনদেশী দর্শক থাকে, তাদের সাথে কমিউনিকেশনে কখনো কোনো সমস্যা হয় কি? মানে বিদেশে ম্যাজিক করতে গেলে আমি যতটুকু বুঝতে পারছি যে আপনি কথাটা কম বলে, কিন্তু ম্যাজিকটা কিন্তু কমিউনিকেশন ঠিক আছে, তার সঙ্গে একটা ভিজুয়াল ব্যাপার আছে। হ্যাঁ, তো আপনাকে যখন এরকম জায়গায় যাবেন যে ওদের ল্যাঙ্গুয়েজ আপনি জানেন না, তখন আপনার মেইন উদ্দেশ্য হবে যে ইউ শো সামথিং হুইচ ইজ ভিজুয়ালি ম্যাজিক্যাল। মানে এত বলার কিছু দরকার নাই, মানে একটা জিনিস আছে আরেকটা হয়ে গেল। মনে করেন যে কয়েনটা একরকম আছে, একটা রং আছে, এটা আরেকটা রং হচ্ছে, আরেকটা রং হচ্ছে, এরকমটা বড় সড়ো একটা কিছু হলে তো ওইরকম ভিজুয়াল টাইপের ম্যাজিক নিলে একটু সুবিধা, কারণ যেহেতু আপনি সব ভাষা বলতে পারবেন না। কিন্তু নর্মালি ম্যাজিকে কথা বলতে পারলে সুবিধা, আরো সুন্দর করে প্রেজেন্ট করা যায়। আর মিস ডিরেকশন ম্যাজিক একটা মিস ডিরেকশনের কথা আছে যে আপনাকে কথা বলে একদিক করবে আর আরেকদিকে ম্যাজিক করতে। ঠিক আছে, আমরা আরো ম্যাজিক দেখব এবং ম্যাজিক নিয়ে আরো গল্পও শুনবো, তবে একটা বিরতির পর। থ্যাংক ইউ দর্শক, নিশ্চয়ই মাছরাঙা ছেড়ে যাবেন না, ফিরছি একটি ছোট্ট বিরতির পর। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে, এবং আমরা জাদু দেখছি। জাদুটা একটা অনেক বড় টেকনিক, কিন্তু সবচেয়ে বড় জাদু হচ্ছে সময় চলে যাওয়া। আমাদের সময় কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে এবং এই জাদুকে ঠেকানোর কোনো উপায় নেই। আমরা জাদুশিল্পী এম রহিমের কাছে আবারও ফিরছি। স্যার, আমরা বেশ কয়েকটা জাদু বোধহয় আরো দেখে ফেললেই পারি, তারপর আড্ডা দিই। দুটো বক্স আছে, এখানে আমি একটা জিনিস দেখা, এটা আপনি আগে দেখেন, এটা 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 হচ্ছে একটা বক্স, এটা ডিফারেন্ট কালার আছে, করা আছে, আপনি এটা হাতে নিয়ে দেখতে পারেন। একটু দর্শকদেরকেও দেখাই বিভিন্ন রংগুলো যে আছে। রংগুলো আছে, লাল দেখতে পাচ্ছি আমরা, ইয়েলো, এখানে এটা অরেঞ্জ, তারপর রয়েছে গ্রিন, এদিকে রয়েছে ব্ল্যাক, আর এদিকে ব্লু। বেশ অনেকগুলো রং। আচ্ছা, এখন আমার কাছে একটা কভার আছে, এটা আপনি চেক করে দেখবেন। আচ্ছা, এর ভিতরে আপনি যদি রাখেন, এটা রাখেন, হ্যাঁ, এটা ভিতরে রাখেন, রেখে যদি এটা বন্ধ করেন তাহলে কি বোঝা যায় যে এটা কি রং? হ্যাঁ, উপরে কি রংটা দেখা যাবে? না, কোনো উপায় নেই, দেখার কিন্তু উপায় নেই। কাঠের একটা বাক্সের মতো। হ্যাঁ, তা আপনি হাতে নেন, নিয়ে আমি যখন অন্যদিকে তাকায় থাকবো তখন আপনি চয়েস মতো ক্যামেরাকে দেখায় আপনি দেখে রেখে আমাকে দেখাবেন না। হ্যাঁ, ঠিক আছে, মনে করেন আমি আলাদা করে রাখবো। ঠিক আছে, দেখবেন না কিন্তু। না, ঠিক আছে, রাখেন। হ্যাঁ, ঠিক আছে, রাখছেন? হ্যাঁ, রাখেন। আচ্ছা, ঠিক আছে, বন্ধ করে দেন। হ্যাঁ, এটা নিয়ে আমাকে শুধু গ্যাস করতে হবে যে এটা কি করে হয়, তাই না? এখন কি রাখছেন মনে করেন, এটা খুব, আমি যদি কনসেন্ট্রেট করি, আপনি রংটা চিন্তা করতে থাকেন, ঠিক আছে, মাথায় চিন্তা করেন। আমার মনে হয় সবুজ রং রাখছেন, তাই না? গ্রিন, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখতে পারি, দেখেন সবুজ আছে না? আচ্ছা, আপনি যে কোনো আরেকটা কালার রাখেন, অসুবিধা নেই, এনি কালার, ঠিক আছে? জি, ওকে, স্টান। আচ্ছা, এটা মনে করেন আপনি কি রাখছেন, এটা তো বোঝা খুব ডিফিকাল্ট, তাই না? আচ্ছা, এখন এটা যদি আমি এখানে রাখি, আপনি রংটা চিন্তা করতে থাকেন। আমার মনে হচ্ছে অরেঞ্জ কালারটা রাখছেন নাকি? অরেঞ্জ না? আচ্ছা, আপনারা সবাই অবাক হচ্ছেন যে আমি কিভাবে এটা বলে দিতে পারতেছি, আপনাদের কাছে লাগতেছে না? এই খেলাটা আপনাদেরকে আমি শিখাই দিচ্ছি, তাই না? সবাইকে বলবেন না। আচ্ছা, এটা হচ্ছে যে আপনি, এটা কিন্তু আমি দেখতে পারতেছি যে কি,
আচ্ছা এইভাবে কিন্তু পরিষ্কার দেখা যায়। আচ্ছা মানে আপনি আমাকে পিছনে গিয়ে box টা side করে নিতে হয়েছে। এইভাবে আপনি box টা আমাকে আটকে দিচ্ছেন, দিয়েছিলাম, হ্যাঁ। আমি পিছনে নিয়ে এটাকে শুধু এরকম করছি। আচ্ছা কিন্তু যেহেতু বক্সের সাইজটা এমন সাইজটা একই, সামনে দিয়ে মনে হয় একই সেম আছে, কিন্তু Right. পিছন দিয়ে কিন্তু আপনি দেখতে আই পাচ্ছেন। ক্যান ইজিলি সি এন্ড টেল। আচ্ছা, কিন্তু মনে করেন কিন্তু উল্টাবে কিভাবে? এখন এই যে এইটা এইভাবে রাখলেন তো, আপনি যখন এভাবে খুলবেন তখন এভাবে করে খুলতে হবে। ওকে ওকে, দিস ইজ আ টেকনিক, দিস ইজ আ That is টেকনিক। very interesting, that's very interesting. আচ্ছা, এখন এটা আপনি হাতে নেন। জি বাস্তবে সত্যি সত্যি কি মেন্টাল টেলিপ্যাথি বলে কোনো কথা আছে? মানে আমি কি সত্যি, আপনি কি চিন্তা করতেছেন, আমি কি রিয়েলি এটা বলতে পারবো? আচ্ছা, আমি একটা কাজ করি, এইবার আমি অন্যদিকে তাকা রয়েছে, আপনি রেখে আমাকে আর এটা ফেরত দিবেন না, আচ্ছা আপনার পাশে রেখে দিবেন, রেখে দিয়ে আপনি রংটা চিন্তা করতে থাকবেন, ঠিক আছে? আচ্ছা, আমি একদম দেখুন, একদম আড়াল করি, রাখেন, ঠিক আছে? হ্যাঁ, রাখছেন না? না এক সেকেন্ড হ্যাঁ। সুটের ভিতরে দেখা যায় না তো? না না না, এই যে আমি ঠিক ওইদিকে আছে। তাকাতে গেলাম না। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে? রেখেছি হ্যাঁ ওই পাশে রেখে দেন, একদম ওই পাশে রেখে দেন, আমার আমার দেখানো পাশে দরকার রাখুন। নেই। হ্যাঁ, আমাদের একদম। পাশে রেখে দেন, ঠিক আছে? এখন আপনি রংটা চিন্তা করতে থাকেন, আপনি রংটা চিন্তা করেন, ঠিক আছে? এখন যদি আমার রংটা বলতে হয়, আই হ্যাভ টু গেট দ্য হোয়াট ইউ আর থিঙ্কিং, তাই না? এটা আমাকে ধরতে হবে, তাই না? চিন্তা করেন একটু, রংটা খুব মাথায় চিন্তা করেন, হ্যাঁ? আমার মনে হয় আপনি লাল চিন্তা করতেছেন। Okay. দেখেন, এখন একটু- দেখেন সবাইকে দেখান। হ্যাঁ, এটা ইনফ্যাক্ট দর্শকরা জানে, এটা দর্শকরা দেখেছে। জানেন, লাল হ্যাঁ, না? এবং এটা লাল। হ্যাঁ, আচ্ছা, আমি এইদিকে ফিরি, করে আবার রাখেন, যে কোনো একটা, একদম চোখ বন্ধ করে আপনি রাখেন, যে কোনো রাখেন। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে? ঢেকে রাখলাম এবং রাখলেন? কিবরিয়ার দায়িত্বে থাকলো। হ্যাঁ, একদম আচ্ছা, Safe. জি। এখন এটা আপনি চিন্তা করেন, রংটা চিন্তা করেন, হ্যাঁ? আর বাক্সটা আমাকে দেখাবেন না, আপনি শুধু যে রংটা রাখছেন সেটা শুধু চিন্তা করেন, জি জি ঠিক আছে? এটা খুব উজ্জ্বল রং না, মানে রংটা একটু ডার্ক রং রাখেন। আমি কালো না। ও আমার মনে হচ্ছে এটা ডিপ ব্লু রংটা চিন্তা করছেন না আপনি, Yes, it's blue. হ্যাঁ তাই না? ব্লু না? হ্যাঁ, মানে আপনি যদি প্র্যাকটিস করেন, ইউ ক্যান রিয়েলি টেল কালার্স। আচ্ছা মানে আপনি যে টেকনিকটা শিখিয়ে দিলেন দর্শকদেরকে তার থেকেও অ্যাডভান্স যে হ্যাঁ, যাওয়া এটা সম্ভব। advance, হ্যাঁ, ওটা আপনি চালাকি করে করতে পারবেন, তারপরে একটু প্র্যাকটিস করে আপনি উইথ ইউর ফ্রেন্ড আপনার এটা করতে হবে। অসাধারণ। How it possible? এটা কি টেকনিক ছিল যেটা আপনি করলেন সেকেন্ড স্টেপে? সেকেন্ড স্টেপেটা আর কোনো টেকনিক নাই, এটা তাহলে? আপনি It's the magician's secret. রিয়েল ম্যাজিক, এটা ইউ হ্যাভ টু রিয়েলি থিঙ্ক এবং আপনি অবাক হয়ে যাবেন। আমরা যখন ম্যাজিক শিখি তখন আমরা সবসময়, আমার রুমমেটরা সবসময় বিরক্ত হবে, বলতে পারেন তুমি তাস নাও, ও নিলে বলে দিতে হবে কি তাস হ্যাঁ, নিছে, হ্যাঁ। ও নিত আমি বলতে পারতাম না, ও একবার হইতো না, তো তাসের প্যাকেট দেখলে দোস্ত আমি তাস নিতে পারবো না, প্রথমে সে বিরক্ত হয়ে থাকতো, মানে একটা প্রবলেম ছিল। হ্যাঁ, পরে আস্তে আস্তে হ্যাঁ, সেটা ঠিক সেই আর তারপরে যখন আমরা একটু অ্যাডভান্স ছিলাম তখন আমার বন্ধু বান্ধব কেউ আমার সঙ্গে তাস খেলতো না, কারণ মানে আপনি যার সব জন্য আমি জেনেই অনেক যাবেন। কিছু খেলা জানি না, কারণ ও বলে না তোমাকে নিলে তুমি তো সব তাস ভুলেই ফেলবে, বুঝে ফেলবে। তো তোমার আর সঙ্গে আপনার খেলবে না। পরিবার থেকে Interesting. কেমন প্রতিক্রিয়া পান? আপনার স্ত্রী সন্তানরা কেমন ভাবে হ্যাঁ, দেখেন? ছেলেমেয়েরা আমার এখন যেমন আমি রিটায়ার চলে আসছি, এখন অনেক ম্যাজিক কিনতে হয়, তো আমার বাচ্চারাই কিনে দেয় আমাকে, কারণ এখন তো আমার কোনো ডলার নাই, তাই না? হ্যাঁ, তো ওয়াইফ যারা থাকে তারা একটু মোটামুটি মনে করে এত ম্যাজিকের জিনিস দিয়ে কি হবে Right. নাকি। পছন্দের ম্যাজিশিয়ানদের কথায় আসি, আপনার পছন্দের ম্যাজিশিয়ান যাদের দেখে আপনি নিজে অবাক হন, কিভাবে জি, করবো? জি। বিদেশে না দেশের কথা বলি নাকি, বলেন। দুটোই হতে পারে। মনে করেন বিদেশে যারা, আমি অফকোর্স ডেভিড কপারফিল্ড, যিনি উঠতে পারেন। হ্যাঁ, ও অনেক সুন্দর সুন্দর ম্যাজিক করে সে। জি। আর লন্ডনে হচ্ছে পল ড্যানিয়েল বলে এক ভদ্রলোক আছে, উনি খুব ভালো ম্যাজিক করে। একটা ক্লোজ আপের মধ্যে একটা দাড়িওয়ালা ভদ্রলোক আছে, ইউজিনি বার্গার, উনি আমেরিকান, ওনার ম্যাজিক খুবই সুন্দর, মানে একদম ম্যাজিক্যাল, উনি যা করে খুব আমার খুবই মানে প্রিয়, মানে জি। আমি ওনাকে ফলো করে বলতে পারেন আমরা ক্লোজ আপের জন্য। হ্যাঁ, আন্তর্জাতিক যে বিভিন্ন সংগঠন আছে ম্যাজিশিয়ানদের, সেখানে কি এরকম আপনার প্রিয় ম্যাজিশিয়ানদের কারোর সাথে আপনার যোগাযোগ সম্ভব হয়েছে? এইটা মনে করেন
আজকাল কারোর সঙ্গে যোগাযোগের জন্য আপনি ফেসবুকে যোগাযোগ করতে পারবেন, আপনি এমনি ইমেইলে এমনিতে যোগাযোগ আপনি তো করতে পারবেন। সংগঠনের সাথে জড়িত আছেন। জি হ্যাঁ, বিভিন্ন সংগঠন তো আছে। এছাড়া আপনি যখন একটা বড় ম্যাজিক কারো কাছে যখন আপনি কিনবেন, সে তার সঙ্গে আপনার একটা রিলেশন হবে, সেও আপনাকে কিছু এটা এর পরেও কিছু শেখাবে, কিছু ম্যাজিক বলবে। তাহলে সেলস হয়। হ্যাঁ মানে হ্যাঁ, এই জিনিসগুলো তো যেখান সব থেকে এই বিক্রি জিনিস হচ্ছে। বড় বড় ইলিউশন সবকিছু সেল করে। যে 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 ইনভেন্ট করছে সে নিজেও দেখায়, প্লাস সেটা সেলও করে। ইনভেন্ট করার ব্যাপারটাতে আসে, আপনার নিজেরও তো ম্যাজিক ইনভেন্ট করার আচ্ছা, একটা দেখেন আগ্রহ সবসময় ছিল। এখন আমাদের প্রত্যেকেরই একটা ইনভেন্টের ব্যাপার আছে, কিন্তু নলেজ যখন আপনার খুব লিমিটেড হবে তখন আপনি যেটা ইউ ক্যান রিইনভেন্ট, রিয়েল ইনভেনশনে একটা প্রবলেম আছে। যেহেতু অনেকে কিন্তু বলবে আমি আবিষ্কার করছি, কিন্তু ও জানে না যেটা অলরেডি দেখানো হয়ে গেছে। দেখানো, কেউ বানায় ফেলছে এটা। হি মে হ্যাভ রিইনভেন্টেড ইট, মানে ও কিছু জানে না, ও যার একটা অলরেডি হয়ে গেছে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে ম্যাজিকে ওই রিইনভেন্টটা বেশি হয়, রাইট। যেহেতু প্রচুর ম্যাজিক, অনেক ম্যাজিক, যে আপনি এই শুধু ম্যাজিকের নাম ধরতে গেলেও আপনার অনেক দিন লাগবে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনার সময়টা ম্যাজিকের মতো শেষ হয়ে গেল। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। হ্যাঁ, যেটা কথা হচ্ছিল যে জাদুর মতো সময় শেষ হয়ে গেল, আজকে তাই হলো। আগামীকালকে রাঙা সকালেও আমরা চলে আসবো, জাদুর মতো নয়, একদম স্বাভাবিকভাবেই। আপনারাও নিশ্চয়ই থাকবেন আমাদের সাথে। ভালো থাকবেন সবাই, শুভ সকাল। শুভ সকাল।